ডোনাল্ড ট্রাম্প উনি সবার জন্য খারাপ আর ওনার দেশের জন্য ভালো। ডোনাল্ড ট্রাম্প উনি সবার জন্য খারাপ আর ওনার দেশের জন্য ভালো। উনি দেশকে ডেভেলপ করার জন্য ফার্স্ট যে কাজটা করেছিল ক্ষমতায় এসে, এই ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুসিভিটি, এইগুলো যারা বিশ্বাস করে, এলজিবিটি কিউ, সবগুলোকে বন্ধ করছে। একদম ডাহা মিথ্যা কথা বললেন। আমেরিকা এখনো ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুসিভিটি আর কি বললেন, এলজিবিটি কিউ, এই চারটার বিপক্ষে আমেরিকা এখনো যায়নি। উনি মিথ্যা কথা বললেন। তো কাজে আমাদের দেশ আবার একটু অ্যাডভান্সড, তারা আবার এগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য সেগুলি সংবিধানে একদম ঢুকিয়ে দিচ্ছে। কারণ সংবিধানে যদি ঢুকে এটা চলে আসে, তাহলে সংবিধান ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, তাই না? দেখেন, আবার আরেকটা ডাহা মিথ্যা কথা বললেন। মানে উনি আসলে কিছুই পড়েননি, জুলাই সনদটা ঠিক মতো পড়েননি। উনি আমাদেরকে জুজুর ভয় দেখান। ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ শক্তিশালী বেশি নাকি সেকুলারিজম শক্তিশালী বেশি? ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ শক্তিশালী বেশি নাকি ডেমোক্রেসি শক্তিশালী বেশি? ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ থেকে ডেমোক্রেসি এবং সেকুলারিজম হাজার গুণ শক্তিশালী, কিন্তু বাংলাদেশের সম্মুখে আমি তাকে গ্রহণ করেনি। তো ওনারা আমাদের কিসে ভয় দেখান? কেউ কিছু মনে করবেন না, মনে করলে কিছু করার নেই। উনি মনে করেন উনি হচ্ছেন গিয়ে সমকামিতার বিরুদ্ধে সব থেকে বড় সেনা। যত সেনা আছে বাংলাদেশে তার মধ্যে গিয়ে উনি হচ্ছেন গিয়ে তাদের সেনাপতি। এজন্য উনি এখন একটা বিষয়কে না বুঝেই, যেখানে এলজিবিটি কিউ নাম গন্ধ পেয়েছে, বাস বাস আমাকে এটার বিপক্ষে যেতেই হবে। এখন আমি সনদ না পড়ে চলে আসছি। আমি দেখলাম না যেটা ক না খ, এটা কি সংবিধানের বিষয় নাকি এটা আইনের বিষয়, এটা অধ্যাদেশের বিষয়, না না দেখে চলে আসছেন। দেখেন, আপনার আমাদের জুলাই সনদে 84 নাম্বার ধারায় বলা আছে যে বাংলাদেশ সরকার, মানে যে ক্ষমতায় আসবে, যদি এই জুলাই সনদ বাস্তবায়ন হয়, তাহলে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে বাংলাদেশ যোগ দিবে। আচ্ছা, এতটুকু কি হলো যে সনদে লেখা আছে যে বাংলাদেশ সরকার ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে যোগ দিবে। এটা আমি একটু দেখাই একটু আপনাদেরকে। হ্যাঁ, আশা করি আপনি দেখতে পাচ্ছেন। এটা অনলাইনে অ্যাভেলেবেল, আপনারা কাইন্ডলি পিডিএফটা নামায় নেবেন। জুলাই জাতীয় সনদ 2025, এটার মোট ধারা হচ্ছে গিয়ে 84টা। একদম সর্বশেষ ধারা হচ্ছে গিয়ে এটা, ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এর অন্তর্ভুক্ত হওয়া। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হতে হবে। এবার দেখি উনি এই বিষয়ে কি বলেন। হ্যাঁ, আচ্ছা ভাই, জুলাইয়ে আমরা যারা আন্দোলন করেছি, এর সাথে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জিনিসটা কি ভাই? এটা সম্পর্কটা কি? এটা রিলেশনশিপটা কোথা থেকে আসলো? মানে আমরা কি ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের সাথে যোগ দেওয়ার জন্য আন্দোলন করেছি? ভালো কোশ্চেন। যে আমরা তো যারা আন্দোলন করেছেন বা আমরা যারা জনতারা রাস্তায় নামলাম ছাত্রদের ডাকে, তো প্রত্যেকেই যার যা অবস্থান থেকে রাস্তায় নেমেছে। তাহলে উনি কোশ্চেন করলেন যে আমরা কি এই জন্য আন্দোলন করেছি, এই যে 84 নম্বর ধারা আছে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে অন্তর্ভুক্ত হব, এটার জন্য করেছি? আসিফ মাহতাব উনি এটার কানেকশন খুঁজে পাচ্ছেন না। তো আমরা জোড়া লাগাই দেই, কানেকশনটা ঠিক করে দেই। আমরা নেমেছি কেন? হাসিনা পতন এবং একটা নতুন বাংলাদেশের জন্য। এজন্যই তো এখন এই নতুন বাংলাদেশ করতে যা যা প্রয়োজন, এই সবগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দাবির মধ্যে অন্তর্ভুক্ত। যে আমরা যে বাংলাদেশ চাই, ফ্যাসিবাদ মুক্ত একটা গণতান্ত্রিক দেশ, জবাবদিহিতামূলক দেশ, এগুলো করার জন্য কি প্রয়োজন, যা প্রয়োজন সব করব। যদি আমরা ধরে নিই আপাতত হাইপোথেটিক্যালি যে যে ধারাটা আছে 84 নম্বরে, এটা নিশ্চয়তা প্রদান করবে বা সহায়ক ভূমিকা পালন করবে যে বাংলাদেশ সরকার, ভবিষ্যতে বাংলাদেশ সরকার, তারা জনগণের প্রতি জবাবদিহিতামূলক মনোভাব রাখবে এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে এই ধারাটা আংশিক হলেও সহায়তা করবে। যদি এমনটা হয় তাহলে ওকে, কারণ আমরা রাস্তায় নেমেছি ফ্যাসিবাদকে হটিয়ে একটা নতুন বাংলাদেশ, যেখানে সবার সমান অধিকার থাকবে, প্রত্যেক নাগরিক হবে। এখন বাংলাদেশের নাগরিকরা নাগরিক হবে, এই নাগরিক হওয়ার জন্য কি প্রয়োজন, যা যা প্রয়োজন, আমরা এই সবকিছুর জন্যই রাস্তায় নেমেছি। আই হোপ কানেকশনটা ক্লিয়ার। এখন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ কি জিনিস, এটার মধ্যে ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে, ইটস অল ফাইন। আবার খেয়াল করেন উনি কি বললেন। এখন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ কি জিনিস, এটার ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ কি জিনিস এই বিষয়ে উনি আমাদের বলবেন। হ্যাঁ, আমাদেরকে উনি পরিচিত করবেন এর সাথে। এখন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ কি জিনিস, এটার মধ্যে ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে। তাহলে কি উনি নিজেই বললেন যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এটা নেহায়েত খারাপ কিছু না, এটা ইটসেলফ খারাপ কিছু না, এটার মধ্যে ভালো আছে আবার খারাপও আছে। উনি নিজেই স্বীকৃতি প্রদান করলেন। এখন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ কি জিনিস, এটার মধ্যে ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে, ইটস অল ফাইন। এবং উনি ফাইন, উনি মানছেন যে এটার মধ্যে ভালো আছে, খারাপ আছে এবং ইটস অল ফাইন।
বাট আমি যদি আপনাকে দেখাই যে এটার মধ্যে কি আছে বা কেন তারা এটা ইনক্লুড করতে চাচ্ছে। তো শুনি উনি কি বলেন, যে সরকারের মনের খবর যেটা সরকার প্রকাশ করছে না, সরকারের ভেতরের খবর, দিলের খবর, অন্তরের খবর উনি এখন প্রকাশ করবেন। গায়েব থেকে খবর পেয়ে উনি এটা প্রকাশ করবেন এখন। এই যে দেখেন, সরাসরি বলা আছে যে তারা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ হচ্ছে এলজিবিটি রাইটস এর পক্ষে কাজ করবে, এলজিবিটি রাইটস বাস্তবায়ন করবে। বাস এটাই। তো আমরা একটু যাই, আমি এটা আবার একটু বাকিটুকু পরে দেখাচ্ছি। আমি একটু ওদের যে ওয়েবসাইট সেখানে যাই, হ্যাঁ? এটা হচ্ছে opengovernmentpartnership.org। ওদের যে পলিসি এরিয়া, ওরা কি বিষয় নিয়ে কাজ করে, ওদের পলিসি কি? যদি আপনি দেখেন ওদের লক্ষ্যগুলো কি, ওদের পলিসিগুলো কি, সেটা হচ্ছে প্রথমটাই এন্টি করাপশন অ্যান্ড ইন্টিগ্রিটি। প্রত্যেকটা দেশের সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিবে এবং প্রত্যেকটা দেশের সরকার স্বচ্ছ থাকবে। 2 নাম্বার সিভিক স্পেস। OGP members are working to promote and protect basic democratic freedoms such as freedom of expression, assembly and association and media freedom. কি প্রোটেক্ট করার জন্য? বেসিক ডেমোক্রেটিক ফ্রিডমস, গণতান্ত্রিক স্বাধীনতা। এর মধ্যে কি কি ইনক্লুড? যেমন ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমাদের মত প্রকাশের স্বাধীনতা, অ্যাসেম্বলি সমাবেশ করার, জড়ো হওয়ার, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার যে অধিকার সেইটা, তারপর অ্যাসোসিয়েশন সংগঠন করার, দল করার স্বাধীনতা, এবং হচ্ছে গিয়ে মিডিয়া ফ্রিডম, সংবাদপত্র, মিডিয়ার, টিভি চ্যানেলের এটার ফ্রিডম। 3 নাম্বার কি? ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট, আমাদের জলবায়ু এবং যে আমাদের যে পরিবেশ, পৃথিবীর পরিবেশ, এনভায়রনমেন্ট, এটার বিষয়। 4 নাম্বার ডিজিটাল গভর্নেন্স। 5 নাম্বার ফিসকাল ওপেননেস, সরকারের যে বার্ষিক বিষয়গুলো, বাজেট, সরকার কি করবে তার পরিকল্পনা, এটা উন্মুক্ত রাখা আর কি। 6 নাম্বার হচ্ছে ইনক্লুশন, এটাই প্রবলেম, হ্যাঁ? 7 নাম্বার জাস্টিস। 8 নাম্বার পাবলিক পার্টিসিপেশন, জনগণের অংশগ্রহণ। সরকার যে রাষ্ট্র পরিচালনা করছে জনগণের প্রতিনিধি হয়ে, জনগণ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে, জনগণের থেকে অনুমোদন নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করে। এই অনুমোদনটা জনগণ কিভাবে দেয়? ভোটের মাধ্যমে। জনগণ তার সম্মতি জানায় যে হ্যাঁ তুমি হচ্ছে গিয়ে আমাদের সরকার। তো এভাবে একটা সরকার বৈধতা পায়। পাওয়ার পর সরকার বিভিন্ন কাজ করে, কিন্তু কাজ করলেও ফাঁকে ফাঁকে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। জনগণ 5 বছর পর পর ভোট দিবে, শুধু এটাই না, সরকার কি পদক্ষেপ নিচ্ছে, সরকারের কি পরিকল্পনা, কিভাবে সে বাস্তবায়ন করছে, তার পলিসি কি, এই সব কিছু, তার বাজেট, এই সব কিছুর বিষয়ে যদি জনগণ অথবা জনগণের যে কোনো প্রতিনিধি অংশগ্রহণ করতে চায়, মতামত রাখতে চায়, সেই বিষয়টাকে নিশ্চিত করা। আচ্ছা, তারপর রাইট টু ইনফরমেশন, তথ্যের অধিকার। জনগণের সবকিছু জানার অধিকার আছে, সরকার কি করতে চাচ্ছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারের পলিসি পরিকল্পনা, সবকিছু বিষয়, সরকার যা করবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি বিষয়ে সরকার জনগণকে জানাবে। তো এটা হচ্ছে কি, এটা আমাদের অধিকার, প্রত্যেকটা নাগরিকের অধিকার। যদি কোনো নাগরিক কোনো পার্টিকুলার বিষয় জানতে চায়, তো এই তথ্যটা দেওয়া সরকারের দায়িত্ব, সরকারের কর্তব্য, সরকার বাধ্য। এই 9টা বিষয়ের মধ্যে 7 নাম্বার যে বিষয়টা আছে, ইনক্লুশন। ইনক্লুশনে কি আছে? জেন্ডার, LGBTQIA, ওদের কমিউনিটিস, আর পিপল উইথ ডিসএবিলিটিস, যারা মানসিকভাবে অথবা শারীরিকভাবে প্রতিবন্ধী অথবা অক্ষম, সক্ষম না আমাদের মতো, এই সবগুলো বিষয়, এবং হচ্ছে ইউথ। এখানে 4টা ক্যাটাগরি দেয়া আছে। এর মধ্যে এটা একটা প্রবলেমেটিক। তো দেখলাম যে ওদের পলিসি কি কি, ওরা কি কি বিষয়ে পলিসি নির্ধারণ করে, পলিসি নির্ধারণে সহায়তা করে, এটার বিষয়ে রিসার্চ করে, প্রমোট করে। তো এর মধ্যে একটা হচ্ছে কি ইনক্লুশন, সেটার মধ্যে সাব টপিক হচ্ছে একটা যে LGBTQIA, ওদের যে কমিউনিটি। এখন বাকিটুকু শুনি। ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ হচ্ছে এলজিবিটি রাইটস এর পক্ষে কাজ করবে, এলজিবিটি। ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ শুধু এলজিবিটি নিয়ে কাজ করে না, অনেক বিষয়ে কাজ করে। দেখালাম আমরা 9টা বিষয়। এর মধ্যে একটা হচ্ছে ইনক্লুশন, সেটার মধ্যে একটা সাব টপিক বা ওদের ফিল্ড হচ্ছে গিয়ে LGBTQ, হ্যাঁ? ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ হচ্ছে এলজিবিটি রাইটস এর পক্ষে কাজ করবে, এলজিবিটি রাইটস বাস্তবায়ন করবে। সো আপনি যখন জুলাই সনদের মাধ্যমে আপনি এই সনদটা বাস্তবায়ন করবেন, তখন তারা বলবে এই যে এটা তো পাশ হয়ে গেছে, এখন তো আপনার এলজিবিটিকিউ বাস্তবায়ন করতে হবে। এবং তো উনি একটা ভয় দেখাচ্ছেন আমাদেরকে ভয় দেখাচ্ছেন যে যদি আমরা গণভোটে হ্যাঁ প্রদান করি এবং তারপর হ্যাঁ এটা জয়যুক্ত হয়, তাহলে কি হবে? এই যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ, এই যে সংস্থা বা এই যে অ্যাসোসিয়েশন বা যেটাই হোক, ওরা আমাদেরকে চাপ প্রয়োগ করতে পারবে যে তোমরা এটাকে ইনক্লুড করেছো, সো এখন তোমরা এটা করতে বাধ্য। কি করতে বাধ্য? ওই এলজিবিটিকিউ বিষয়। এটা উনি বললেন, হ্যাঁ? আপনি এই সনদটা বাস্তবায়ন করবেন, তখন তারা বলবে এই যে এটা তো পাশ হয়ে গেছে, এখন তো আপনার এলজিবিটিকিউ বাস্তবায়ন করতে হবে। এবং এটা শুধু এই বিষয় না, আরো অনেক বিষয় আছে
এই সনদে। বাট দিস ইজ ওয়ান অফ দি ইস্যুস যে ওপেন সোসাইটি কোথা থেকে আসলো ভাই? আমি তো ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করি নাই, আপনিও করেন নাই, কিন্তু আপনাকে ভোট দেওয়ানো হবে এবং ভোট দেওয়ানোর পরে এগুলি বাস্তবায়ন করা হবে। এটা আচ্ছা, ফ্রান্সের যে ওপেন সোসাইটি এটা সেম না যেটা ব্রিটেনে আছে। যেটা ব্রিটেনে আছে সেটা সেম না যেটা আমেরিকাতে আছে। পশ্চিমা বিশ্বেরও প্রত্যেকটা দেশের ওপেন সোসাইটি বলতে তারা কি মিন করে সেখানে অনেক কিছুই কম বেশি আছে। নট এক্সাক্টলি হুবহু কপিক্যাট এমন না। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক এটাও ওপেন সোসাইটি, একটা ওপেন কান্ট্রি। যদি বলেন যে আপনাকে ওপেন কান্ট্রি, ওপেন সোসাইটি, ওরা বলবে হ্যাঁ, মালয়েশিয়া বলবে আমরা ওপেন সোসাইটি। কিন্তু এই বিষয়গুলোতে বা এই বিষয়গুলোকে আমরা অ্যালাউ করি না। সো এটা ইট ডিপেন্ডস, প্রত্যেকটা কান্ট্রি অধিকার রাখে, কারণ প্রত্যেকটা দেশ সার্বভৌম, সে নির্ধারণ করতে পারে সে কি অ্যালাউ করবে কি করবে না। ভোট দেওয়ানো হবে এবং ভোট দেওয়ানোর পরে এগুলি বাস্তবায়ন করা হবে। এটা তো মানে ইটস অন ইউর ফেস, আমি তো স্ক্রিনে দেখাইতে পাচ্ছি। আপনি আমার কথা বিশ্বাস করেন না, আপনি নিজে যে সার্চ দেন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জুলাই সনদে আছে কিনা, থাকলে এটার মধ্যে এলজিবিটি কিউ আছে কিনা। তো উনি বলছেন যে ওইটা পাস হলে বাই ডিফল্ট অটোমেটিক্যালি এই এলজিবিটি কিউ তাদের রাইট নিশ্চিত করতে হবে বাংলাদেশে, এটা উনি বলছেন। দেখেন, ডোনাল্ড ট্রাম্প উনি সবার জন্য খারাপ আর ওনার দেশের জন্য ভালো। উনি দেশকে ডোনাল্ড ট্রাম্প উনি খারাপ কিন্তু ভালো, কেন ভালো? ডেভেলপ করার জন্য উনি সবার জন্য খারাপ আর ওনার দেশের জন্য ভালো। উনি দেশকে ডেভেলপ করার জন্য ফার্স্ট যে কাজটা করেছিল ক্ষমতায় এসে, এই ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুসিভিটি, এইগুলো যারা বিশ্বাস করে, এলজিবিটি কিউ, সবগুলোকে বন্ধ করছে। তো উনি আমাদেরকে এমন একটা ইমপ্রেশন দিলেন যে আমেরিকা এখান থেকে বের হয়ে গেল। তার মানে কি আমেরিকাতে এখন সমকামিতা বৈধ না, অবৈধ? না, আমেরিকাতে এখনো সমকামিতা বৈধ। যে যুক্তরাষ্ট্র এই যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এখান থেকে তারা বেরিয়ে গেছে, এখন এই বেরিয়ে যাওয়াটা এটা একটা পলিটিক্যাল কারণে, নট কোনো ধর্মীয় কারণে যে এটা আমার ধর্মের সাথে যায় না, এটা আমার সমাজ একসেপ্ট করে না, আমার যে আমেরিকান ক্রিশ্চিয়ান সোসাইটি, ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ান, তারা এটা একসেপ্ট করে না, আমার ধর্ম এটা অ্যালাউ করে না, তো এই জন্য আমি এখান থেকে বেরোয় গেলাম। তো আমেরিকা কি এই কারণে বেরোয় গেল? না, আমেরিকা এই কারণে বের হয়নি। আমেরিকা ট্রাম্প আসার পরে অনেকগুলো ইন্টারন্যাশনাল যে চুক্তিগুলো আছে সেখান থেকে সে বের হয়ে গেছে, অনেকগুলো। এর মধ্যে এটাও একটা, যে সে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এটার মধ্যে সে ইনক্লুড থাকবে না। এটার কারণটা পলিটিক্যাল, নট ধর্মীয় অথবা সামাজিক কোনো কারণে না। এটা হয়েছিল ওবামার সময় 2011 সালে, কিন্তু আমেরিকা যে বের হয়ে গেল ট্রাম্পের যে প্রশাসন তার আন্ডারে, এটা কোনো ধর্মীয় কারণে না, এটা সামাজিক কারণে না। 2017 সালে ট্রাম্প ক্ষমতা আসার পরে ওর যে নীতি ও প্রকাশ করে যে আমেরিকা ফার্স্ট, সবকিছু আগে আমেরিকা, সে এসেই তখন ফ্রান্সে যে প্যারিস জলবায়ু চুক্তি সে ওখান থেকে বের হয়ে যায়, এবং তখন সে যে ওজিপি এখান থেকে বের হয়ে যায়। কিন্তু ট্রাম্প যে বের হয়ে গেল এটা কোন নীতির আলোকে? এটা হচ্ছে আমেরিকা ফার্স্ট এই নীতির আলোকে। এটা একটা পলিটিক্যাল ডিসিশন, নট ধর্মীয় অথবা সামাজিক। এই যে বের হয়ে গেল 17 সালে, তো 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এখন 26 চলতেছে। তাহলে এখন আমেরিকাতে কি এলজিবিটি কিউ ওদের অধিকার নেই? না, অধিকার আছে। আমেরিকায় সমকামিতা অ্যালাউ, সমলিঙ্গ তাদের বিবাহ এটা আইনত বৈধ। যে কয়েকটা দেশে সমকামীরা বৈধভাবে আইনগতভাবে একে অপরকে বিয়ে করতে পারে, এটার মধ্যে একটা হচ্ছে আমেরিকা। তো কি লাভ হলো? ট্রাম্পের খুব প্রশংসা করলেন এবং ইমপ্রেশনটা এমন দিলেন যে আমেরিকা দেখো এত উন্নত দেশ, এত ডেভেলপড কান্ট্রি, ওরা বের হয়ে গেল। তো বের হয়ে গেছে কি হয়েছে? ওটা তো পলিটিক্যাল কারণে। তো আমেরিকাতে এখনো সমকামিতা বৈধ, সমলিঙ্গের বিবাহ বৈধ। তা এখন এখান থেকে কি প্রমাণ হলো? মানে এখান থেকে প্রমাণ হলো যে ওজিপির মেম্বার হলে আমাকে অটোমেটিক্যালি বাই ডিফল্ট সমকামিতা অ্যালাউ করতে হবে? না, আমেরিকা তো বের হয়ে গেল, তারপরেও তো ওখানে অ্যালাউ। তার মানে কি আসলে এটা প্রত্যেকটা দেশ সার্বভৌম, প্রত্যেকটা দেশ তাদের সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে নাগরিকদের চাওয়া, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তারা কোনটাকে অ্যালাউ করবে করবে না সেটাকে সামনে রেখে একটা দেশ আইন নির্ধারণ করে কি অ্যালাউ করবে কি করবে না, কোনটা বৈধ কোনটা অবৈধ। তো আমেরিকা এখন যদি আমরা বলি যে আমেরিকা তো ওজিপি থেকে বের হয়ে গেল, তো বের হয়ে যাওয়ার পরও তো আমেরিকাতে সমকামিতা বৈধ, তার মানে এখান থেকে প্রমাণ হয় যে বাংলাদেশ যদি এটার মেম্বার হয় এর মানে এই না তাকে সমকামিতাকে অ্যালাউ করতে হবে। আবার যদি বাংলাদেশ এই ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের মেম্বার নাও হয় তার মানে এই না বাংলাদেশ কখনো সমকামিতাকে বৈধ করতে পারবে না। বাংলাদেশ এটা মেম্বার হোক বা না হোক, যদি বাংলাদেশের মানুষ এমনটা চায়, সামাজিক প্রেক্ষাপট এমন হয় যে সবাই এটাকে বৈধ মনে করে, সবাই এটাকে অ্যালাউ করতে চায়, তখন এটা এমনি অ্যালাউ হয়ে যাবে। এখন আমি ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ মেম্বার হই আর না হই, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটারই করে না। আসলে এটা হচ্ছে একটা সামাজিক লাইসেন্স, সমাজ অ্যালাউ করে কি করে না। যদি সমাজ এটাকে লাইসেন্স দেয়, সমকামিতা বৈধ করার ক্ষেত্রে এটা লাইসেন্স দেয়, তো এটা এমনি অ্যালাউ হবে। যুক্তরাষ্ট্র সেখান থেকে বের হয়ে গেছে কিন্তু ওখানে সমকামিতা বৈধ, সমলিঙ্গের বিবাহ বৈধ।
নারী নারীকে, পুরুষ পুরুষকে বিয়ে করতে পারে। আবার অনেক ইসলামিক কান্ট্রি আছে যারা 15 বছর ধরে তারা এই যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এটার মেম্বার। অনেকগুলো মুসলিম কান্ট্রি আছে এখানে। এর মধ্যে ইন্দোনেশিয়া আছে। মানে যেই সমস্ত কান্ট্রিগুলো এই যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এটাকে প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে একজন ইন্দোনেশিয়া। তো তারা এটা প্রতিষ্ঠা করেছে, আবার তাদের দেশেই ইন্দোনেশিয়াতে সমকামিতা কঠোরভাবে নিষিদ্ধ আছে প্রদেশ। তারপর আরেকটা কান্ট্রি হচ্ছে মরক্কো। মরক্কো ওজিপি মেম্বার, কিন্তু মরক্কোতেও সমকামিতা অবৈধ। এই দেশের যে ফিক সেটা হচ্ছে মালিকি মাযহাব, তারা মালিকি ফিক ফলো করে এবং সেটা 489 ধারা অনুযায়ী সমকামিতা একটা ফৌজদারি অপরাধ এবং এটা শাস্তি হচ্ছে কারাদণ্ড। তারপর মরক্কোর পাশেই তিউনিসিয়া, তিউনিসিয়াও ওজিপির মেম্বার, তারাও মালিকি ফিক ফলো করে এবং সেখানেও সমকামিতা আইনত অপরাধ এবং সেখানে যদি এটা প্রমাণিত হয় যে কোনো পুরুষ সমকামী বা কোনো নারী সমকামী তাহলে তাদেরকে কারাদণ্ড দেয়া যায়। তারপর জর্ডান, একদম সেন্ট্রাল আরাবিয়ার একটা দেশ যারা সালাফি ফিক ফলো করে, জর্ডানও ওজিপির মেম্বার, কিন্তু জর্ডানে সমকামিতা আইনত অপরাধ। অনেক খ্রিস্টান দেশ আফ্রিকার, এর মধ্যে কেনিয়া আছে, ঘানা আছে, জামাইকা আছে, তারা খ্রিস্টান প্রধান দেশ এবং এর প্রত্যেকটা দেশেই সমকামিতা অবৈধ। তারা এটার মেম্বার, কিন্তু এই 3টা দেশে সমকামিতা অবৈধ। তো তার মানে কি? তার মানে আপনি ওজিপির মেম্বার হলেই আপনি সমকামিতাকে বৈধ করতে হবে। এই যে আমাদের জুজুর ভয় দেখাচ্ছেন আসিফ মাহতাব সাহেব, এবং পুরো হ্যাঁ ভোট এর এগেনস্টে উনি প্রচারণা করছেন কাইন্ড অফ। যদি বাংলাদেশের সমাজ, বাংলাদেশের মুসলমানরা এটাকে অ্যালাউ না করে, এটা পশ্চিম কালেও এটা বাংলাদেশে ইস্টাবলিশড হতে পারবে না। সমকামিতা কখনো ইস্টাবলিশড হবে না। আর বাংলাদেশ ওজিপির মেম্বার হোক বা না হোক, যদি বাংলাদেশ সমাজ এমনটা হয় যে তারা সমকামিতাকে অ্যালাউ করে, তাহলে আমি ওজিপির মেম্বার না হলেও সমকামিতা অ্যালাউ করতে পারবো। ডোনাল্ড ট্রাম্প উনি সবার জন্য খারাপ আর ওনার দেশের জন্য ভালো। উনি দেশকে ডেভেলপ করার জন্য ফার্স্ট যে কাজটা করেছিল ক্ষমতায় এসে, এই ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুসিভিটি এইগুলো যারা বিশ্বাস করে, এলজিবিটি কিউ সবগুলোকে বন্ধ করছে। আচ্ছা, সমাজে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস, বিভিন্ন জাতির মানুষের বসবাস। এখন তাদের মধ্যে ভিন্নতা আছে। আমেরিকা অ্যাজ এ নেশন কে এটার বিপক্ষে। তারা বলে যে আমরা হচ্ছে একটা ইনক্লুসিভ সোসাইটি। আমেরিকার ডেমোক্রেটিক অথবা রিপাবলিকান যারাই আছে, তারা বলে যে ডাইভার্সিটি এটাকে আমরা প্রমোট করি, আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই। এটা আমেরিকা প্রমোট করে। ট্রাম্প কি এটার বিপক্ষে? ইনক্লুসিভ সোসাইটি হওয়া মানে কি ওই সমকামিতাকে অ্যালাউ করা? আমেরিকা কি এটা বলেছে যে আমরা এখন আমেরিকা থেকে ইন্ডিয়ানদের বের করে দিব, বাঙালিদের বের করে দিব, পাকিস্তানি, এশিয়ান, ফিলিপিনো ওদেরকে বের করে দিব, চাইনিজদের বের করে দিব, আমরা শুধুমাত্র যারা সাদা চামড়া, যারা অ্যাংলো স্যাক্সন তারাই থাকবে, যারা আমেরিকান, যারা 200 বছর আগে আসছে তাদের প্রজন্মই থাকবে, আমরা এখান থেকে সব দেশের মানুষকে বের করে দিব, আমরা ইনক্লুসিভ সোসাইটি চাই না, এটাকে আমেরিকা বলছে? ভাই, ইনক্লুসিভ হওয়ার মানে এই না সমকামিতাকে অ্যালাউ করা। বাংলাদেশ একটা ইনক্লুসিভ সোসাইটি। এখানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস, সমতল পাহাড়ি জাতিগোষ্ঠী মানুষের বসবাস। কারণ সে জানতো একটা দেশকে স্টেবল করতে হলে, একটা দেশকে ভালোভাবে ডেভেলপ করতে হলে এগুলো থামাতে হবে। এখন যদি যদি আল্লাহ না করুক ডোনাল্ড ট্রাম্প বাবাজি যদি আমাদের আসিফ মাহতাব স্যারের কথা গ্রহণ করে ফেলেন, তাহলে কিন্তু মহাবিপদ। লক্ষ লক্ষ বাঙালিকে সে বের করে দিবে, লক্ষ লক্ষ ইন্ডিয়ান, পাকিস্তানি, মুসলিম, আরব, চাইনিজ, ফিলিপিনো, এশিয়ান ওদেরকে বের করে দিবে। দোয়া করি আল্লাহর কাছে যাতে আমেরিকার সরকার, বর্তমান সরকার ট্রাম্প বাবাজি যাতে আমাদের আসিফ মাহতাব স্যারের কথা না শোনে, যাতে এই ভিডিওটা ওনার কাছে কোনোভাবে না পৌঁছায়। ডোনাল্ড ট্রাম্প উনি সবার জন্য খারাপ আর ওনার দেশের জন্য ভালো। উনি দেশকে ডেভেলপ করার জন্য ফার্স্ট যে কাজটা করেছিল ক্ষমতায় এসে, এই ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুসিভিটি এইগুলো যারা বিশ্বাস করে, এলজিবিটি কিউ সবগুলোকে বন্ধ করছে। যদি আমাদের আসিফ ভাই যা বলেন যে ট্রাম্প বাবাজি আপনি কি এই 3টার বিপক্ষে, ট্রাম্প কখনো বলবে না আমি এটার বিপক্ষে। বলবে না, আমেরিকা টিকে আছে এর উপরে। মানে আমেরিকা তো টিকেই আছে যারা ইমিগ্রেন্ট আছে তাদের কারণে। বলা হয় আমেরিকাকে গড়েছে ইমিগ্রেন্টরা। আচ্ছা, 4 নম্বর ছিল সমকামিতা, এলজিবিটি কিউ ওদের রাইট। তো আমেরিকা এইটার বিপক্ষে অবস্থান নেয়নি। এই যে 4টা কথা উনি বললেন, আবার শোনেন। ডোনাল্ড ট্রাম্প উনি সবার জন্য খারাপ আর ওনার দেশের জন্য ভালো। উনি দেশকে ডেভেলপ করার জন্য ফার্স্ট যে কাজটা করেছিল ক্ষমতায় এসে, এই ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুসিভিটি এইগুলো যারা বিশ্বাস করে, এলজিবিটি কিউ সবগুলোকে বন্ধ করছে। একদম ডাহা মিথ্যা কথা বললেন। আমেরিকা এখনো ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুসিভিটি আর কি বললেন, এলজিবিটি কিউ, এই 4টার বিপক্ষে আমেরিকা এখনো যায়নি। উনি মিথ্যা কথা বললেন। কারণ সে জানতো একটা দেশকে স্টেবল করতে হলে, একটা দেশকে ভালোভাবে ডেভেলপ করতে হলে এগুলো থামাতে হবে, এবং তিনি তাই করলেন। তো কাজে আমাদের দেশ আবার একটু অ্যাডভান্সড,
তারা আবার এগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য সেগুলি সংবিধানে একদম ঢুকিয়ে দিচ্ছে। কারণ সংবিধানে যদি ঢুকে এটা চলে আসে, তাহলে সংবিধান ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, তাই না? দেখেন, আবার আরেকটা ডাহা মিথ্যা কথা বললেন। মানে উনি আসলে কিছুই পড়েননি, জুলাই সনদটা ঠিক মতো পড়েননি। আবার শুনে উনি কি বললেন? আমাদের দেশ আবার একটু অ্যাডভান্সড। তারা আবার এগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য সেগুলি সংবিধানে একদম ঢুকিয়ে দিচ্ছে। কারণ সংবিধানে যদি ঢুকে এটা চলে আসে, দেখেন, উনি স্পষ্ট বললেন এটা নাকি সংবিধানে ঢুকানো হবে। দেখি তো এটা কই ঢুকানো হবে, আমরা একটু দেখি। এটা কত নম্বর ধারা? 84, 84, ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এর অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হতে হবে। 84 নম্বর ধারা। আচ্ছা, এবার দেখেন, উনি যে পড়েননি, উনি যে এই সনদটা ঠিক মতো পড়েননি, এটা হচ্ছে প্রমাণ। বা এটার বিষয়ে কোনো আলোচনা ঠিক মতো শোনেননি, জাস্ট চলে আসছেন ভিডিও করতে। এটা হচ্ছে 1 নম্বর ধারা। হ্যাঁ, এখান থেকে শুরু। উপরে কি লেখা? ঐক্যমত্যে উপনীত হওয়া বিষয়সমূহ। ক, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। আবার পড়েন, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। অর্থাৎ এখন যেই ধারাগুলো আছে এগুলো সংবিধান সংশোধনের বিষয়। এই বিষয়গুলো বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে। 1 নাম্বার হচ্ছে কি ভাষা, 2 নাম্বার বাংলাদেশের নাগরিকদের পরিচয়, 3 নাম্বার সংবিধান সংশোধন, 4 নাম্বার সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ ইত্যাদির অপরাধ, 5 নাম্বার ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, 6 নাম্বার জরুরি অবস্থা ঘোষণা, 7 নাম্বার মূলনীতিসমূহ, 8 নাম্বার সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা, 9 নাম্বার মৌলিক অধিকার সমূহের তালিকা সম্প্রসারণ, 10 নাম্বার রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, তারপর রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তারপর রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, 17 আইনসভা গঠন, 18 উচ্চকক্ষের গঠন, 19 উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা, উচ্চকক্ষের সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা, জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব, জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির পদ্ধতি, তারপরে 23 ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন, তারপরে সংসদের স্থায়ী কমিটির সভাপতি, জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোট দান, আন্তর্জাতিক চুক্তি আইনসভায় অনুমোদন, প্রতি জনশুমারি বা 10 বছর পর পর সীমানা পুনর্নির্ধারণ, 28 আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ, আপিল বিভাগের বিচারক সংখ্যা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশন সংক্রান্ত বিধান, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, বিচারকদের পদের মেয়াদ ও তাদের অপসারণ, বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন, নির্বাচন কমিশনে নিয়োগ, তারপর সরকারি কর্ম কমিশনে নিয়োগ, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুর্নীতি দমন কমিশনে নিয়োগ, সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধীনে ন্যস্ত করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল সংগ্রহ। কয়টা গেল? 47টা। এগুলো ছিল সংবিধানের সংশোধন সাপেক্ষে নেওয়া প্রস্তাব। আর এখন শুরু হলো খ। খতে কি লেখা আছে? আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারের বিষয়সমূহ। অর্থাৎ এখন যে বিষয়গুলো বলা হবে এগুলো হচ্ছে গিয়ে আইন বিষয়, অধ্যাদেশ বিষয়, বিধি ও নির্বাহী আদেশ, সরকারের আদেশের মাধ্যমে যেগুলো বাস্তবায়ন করা হবে। ভবিষ্যৎ সরকার এসে যে আইন পাশ করবে, যে অধ্যাদেশ জারি করবে, যে বিধি প্রচলন করবে, যে নির্বাহী আদেশ দিবে, সেগুলোর বিষয়। এটা শুরু কখন থেকে? 48 থেকে। সো এগুলো এই 48 থেকে যেগুলো আছে এগুলোর কোনোটাই সংবিধান বিষয় না। তাহলে 48 থেকে শুরু করলে আপনারা একটু পড়ে নেবেন, অনেকগুলো বিষয় তো আমি আর পড়লাম না। এটার একদম শেষে গিয়ে সর্বশেষ এটা হচ্ছে গিয়ে 84 নম্বর। সর্বশেষ এটা হচ্ছে গিয়ে 84 নম্বর, যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হওয়া, বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হতে হবে। সো এটা সংবিধানের বিষয় না, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে না। এটা আসলে ভবিষ্যৎ সরকার যে আসবে
তারা এসে অধ্যাদেশের মাধ্যমে অথবা আইন পাশ করার মাধ্যমে এটা করবে। এটা সংবিধানের বিষয় না। সংবিধানে এটা অন্তর্ভুক্ত করা হবে না। তো এখন আমাদের আসিফ মাহতাব ভাই উনি আসলে না বুঝেই না পড়েই একটা ভিডিও করলেন। ওনার কথাটা আবার শুনি। তো কাজে আমাদের দেশ আবার একটু অ্যাডভান্সড, তারা আবার এগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য সেগুলি সংবিধানে একদম ঢুকিয়ে দিচ্ছে। কারণ সংবিধানে যদি ঢুকে এটা চলে আসে, তাহলে সংবিধান ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। তা আই হোপ ব্যাপারটা ক্লিয়ার যে আসলে উনি দাবি করছেন যে 84 নম্বর ধারা এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু আসলে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে না। উনি একটা ডাহা মিথ্যা কথা বললেন, এটা হয়তো অজ্ঞতা থেকে অথবা মূর্খতা থেকে। তাই না? মানে সংবিধান হচ্ছে দ্য হাইয়েস্ট নর্ম দেশে। তো এর নিচে যেগুলি আইন হচ্ছে, তাহলে সেগুলি তখন ওটার ভ্যালিডিটি কোয়েশ্চেন আপনি করতে পারবেন, বিকজ সুপ্রিম নর্মের থেকে তো নিচের লগুলি তো তখন আর মানে উইক নর্ম। তখন ওই লগুলি সংবিধানের উপর পয়েন্ট করা যায় যে আপনি তো সিগনেচার করছেন, সো দেয়ারফর আপনার যে আইনগুলো আছে এগুলোর বিরুদ্ধে সেগুলো চেঞ্জ করতে হবে। তো এইরকম একটা এজেন্ডা তাদের আছে। উনি বারবার দাবি করলেন যে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু আসলে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে না। এটা ক্ষয়ের আন্ডারে, এটা কয়ের আন্ডারে না। ওনারা বলেন যে ডেমোক্রেসি খারাপ। কেন? ডেমোক্রেসি মানলে আমাদের ডেমোক্রেটিক ভ্যালু মানতে হবে। ডেমোক্রেটিক ভ্যালুগুলো মানলে আমাদের কি করতে হবে? সমকামিতাকে বৈধতা প্রদান করতে হবে। তো বাংলাদেশ তো অলরেডি একটা ডেমোক্রেটিক সোসাইটি, তাই না? এখানে ক্ষমতা কারা আছে? যারা গণতন্ত্রকামী তারাই তো আছে। তো বাংলাদেশে কি সমকামিতা বৈধ হয়েছে? বাংলাদেশ 50 বছরের উপরে একটা গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের নামই হচ্ছে গিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো সেখানে কি সমকামিতা বৈধ? না, বৈধ না। বিএনপি বলছে আমরা ক্ষমতায় এসে কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। জামাতও এটাই বলছে। ইভেন যারা বামপন্থী তারাও তো এটাই বলছে যে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা সমাজতান্ত্রিক ধারা যারা আছি, আমরা এসে মূল ধারার বাংলাদেশের মানুষের ধর্মীয় যে অনুভূতি তার বিপক্ষে গিয়ে কোনো কিছু করব না, এটা তারাও বলে। তাহলে এই যে আসিফ মাহতাব, তারপর যে আরেফিন, তারপরে আসিফ আদনান, ওনারা যে বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে সমকামীদেরকে অ্যালাউ করা হবে, তো বাংলাদেশ তো 50 বছর ধরে গণতান্ত্রিক, তো এখানে কি সমকামিতা অ্যালাউ? ওনারা আসলে বারবার কি করেন? আমাদেরকে বিভিন্ন জুজুর ভয় দেখান। এই গণতন্ত্র আসলে সমকামিতা চলে আসবে, আবার সেকুলারিজম আসলে সমকামিতা চলে আসবে। আমি সমকামিতার পক্ষে না, আমি সেকুলারিজমের পক্ষেও না, মোটেও না। কিন্তু কথা হচ্ছে কি, আমাকে তো সত্য কথা বলতে হবে, তাই না? আমি ব্যক্তিগতভাবে ডেমোক্রেটিক সোসাইটিকে সাপোর্ট করি, কিন্তু ধর্ম নিরপেক্ষতা এই সোসাইটিকে আমি সমর্থন করি না। কিন্তু আমাকে সত্য কথা বলতে হবে। কয়েক দশক ধরেই বাংলাদেশ বলছে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র, একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এটা বলছে বাংলাদেশ। তাহলে এখন এই যে 80 দশক থেকে 90 দশক থেকে আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার তারা বলছে যে আমরা একটা সেকুলার পার্টি, বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র, একটা ডেমোক্রেটিক সেকুলার রাষ্ট্র, একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাহলে বাংলাদেশে কি সমকামিতা বৈধ ছিল? কিন্তু এই যে আমাদের আসিফ আদনান, আসিফ মাহতাব, তারপরে হচ্ছে গিয়ে আরেফিন, এই যে আছেন যারা, তারা তো বলেন যে সেকুলারিজম মানলে, ডেমোক্রেসিকে মানলে আমাদের সমকামিতাকে মানতে হবে। কই, আমরা তো মানিনি। রাষ্ট্র বলে সেকুলার, পার্টি বলে সেকুলার, সরকার বলে সেকুলার, কিন্তু সমকামিতা অবৈধ। রাষ্ট্র বলে আমরা ডেমোক্রেটিক, পার্টি বলে আমরা ডেমোক্রেটিক, সরকার বলে আমরা ডেমোক্রেটিক, কিন্তু বাংলাদেশের সমকামিতা অবৈধ। তো ওনারা আমাদেরকে জুজুর ভয় দেখান। ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ শক্তিশালী বেশি নাকি সেকুলারিজম শক্তিশালী বেশি? ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ শক্তিশালী বেশি নাকি ডেমোক্রেসি শক্তিশালী বেশি? ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ থেকে ডেমোক্রেসি এবং সেকুলারিজম হাজার গুণ শক্তিশালী, কিন্তু বাংলাদেশের সমকামিতাকে গ্রহণ করেনি। তো ওনারা আমাদের কিসের ভয় দেখান? এবং ওটা অনেকে হয়তোবা জানে না, না জেনে দেখা যাচ্ছে ইসলামপন্থীরাই অনেকে, প্রত্যেকটা ইসলামিক দলই এটার পক্ষে বা এই জুলাই সনদের পক্ষে কাজ করছে, এমনকি সব দলই করছে এখন। এটা তো আর অস্বীকার করার কিছু নাই, প্রত্যেকটা দলই এটার পক্ষে করছে। এবং আমার আল্লাহ শুক্রিয়া, আল্লাহ তাআলা শুক্রিয়া যে আমাদের ইসলামিক দলগুলো এবং বিশেষ করে জামায়াতে ইসলাম আসিফ মাহতাব ভাইয়ের মতো এতটা মূর্খ না, এতটা অজ্ঞ না। ওনারা সবাই পড়ে করেছে কিনা, এগুলো দেখে করেছে কিনা আমি জানা নেই, আমি মনে করি তারা দেখে করেনি। ওনারা পড়ে করেছে আলহামদুলিল্লাহ, আপনি পড়েননি, আপনি না পড়েই ভিডিও বানিয়েছেন। তবে একটা জিনিস হচ্ছে, আপনারা যারা হ্যাঁ না ভোট দিবেন বা আমাকে যারা জিজ্ঞেস করছেন, আপনারা কি একবার জুলাই সনদে কি কি আছে সেটা পড়ে দেখেছেন? এই যে ওপেন গভর্নমেন্ট সোসাইটিতে যোগ দিন। ভাই আপনি কি পড়ে দেখেছেন? উনি না সনদ পড়েছেন, কারণ যদি সনদটা পড়তেন তো উনি দেখতেন যে এটা আসলে সংবিধানের বিষয় না,
এটা সরকার এসে অধ্যাদেশের মাধ্যমে আইন পাশ করার মাধ্যমে এটা যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের অন্তর্ভুক্ত হলো। এটা সংবিধানের বিষয় না, এটা কয়ের বিষয়, এটা ক্ষয়ের বিষয়। এটা আপনাদের চোখে আসছে নিশ্চয়ই, যারা পড়েছেন, যারা পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা তাদের চোখে আসছে। আপনি কি ঢুকে এটা সার্চ দিয়েছেন? আপনারা এটা করেন নাই, এবং এইটার আমরা করিনি, আপনিও করেননি। অ্যাডভান্টেজই তারা নেওয়ার চেষ্টা করবে। তারা আপনাকে বুঝাবে জুলাই সনদ হলে আপনার দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে, স্বর্গ হয়ে যাবে দেশ, আর জুলাই সনদে না হলে আওয়ামী লীগ ফিরে আসবে। কিন্তু মানে সমস্যা কি, একটা সত্য কথা বলি, কেউ কিছু মনে করবেন না, মনে করলে কিছু করার নেই। উনি মনে করেন উনি হচ্ছেন গিয়ে সমকামিতার বিরুদ্ধে সব থেকে বড় সেনা, যত সেনা আছে বাংলাদেশে তার মধ্যে গিয়ে উনি হচ্ছেন গিয়ে তাদের সেনাপতি। এজন্য উনি এখন একটা বিষয়কে না বুঝেই, যেখানে এলজিবিটিকিউ নাম গন্ধ পেয়েছে, বাস বাস আমাকে এটার বিপক্ষে যেতেই হবে। এখন আমি সনদ না পড়ে চলে আসছি, আমি দেখলাম না যেটা ক না খ, এটা কি সংবিধানের বিষয় নাকি এটা আইনের বিষয়, এটা অধ্যাদেশের বিষয়, না না দেখে চলে আসছেন। এইটার সাথে দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ যদি ফিরে আপনাকে আসে, এসে যদি আপনাকে, আমাকে তো জবাই করবে, এটা তো শিওর, আপনাকেও করবে, কিন্তু আমাকে তো সব আপনার আগে করবে। তো এইটা যদি তারা করতে চায়, তাহলে ফার্স্ট যে জিনিসটা করবে, 1 সেকেন্ডের মধ্যে জুলাই সনদ অবৈধ ঘোষণা করে যা ইচ্ছা তাই তারা করতে পারবে। সো জুলাই সনদের কারণে আওয়ামী লীগ আসতে পারবে না, এটার কোনো সম্পর্ক নাই। আরো বলা হচ্ছে, দেখেন উনি কি বললো, বললাম না উনি সনদ পড়েনি। এখানে বলা হচ্ছে গিয়ে সংবিধানের কোনো বিষয়, মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে হলে গণভোটের মাধ্যমে করতে হবে, মৌলিক বিষয়গুলো। তো আওয়ামী লীগ সেটা করতে পারবে না। আর যদি আওয়ামী লীগ আসে তাহলে কি করতে হবে, তাহলে অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে হবে। তো ভাই, অস্ত্রের মাধ্যমে যদি কেউ ক্ষমতা দখল করে, তো সেখানে অস্ত্রের সামনে তো আমরা সবাই দুর্বল, তাই না? তালেবান সরকার অথবা যে কোনো দেশের সেনা সরকার, তারা অস্ত্র দেখিয়ে জনগণকে চুপ করে রাখে। আপনি 1-2 লক্ষ সশস্ত্র বাহিনী দিয়ে আপনি অনেক মানুষকে চুপ করে রাখতে পারবেন, পসিবল। এখন যদি আওয়ামী লীগকে বাংলাদেশে এসে প্রতিষ্ঠিত হতে হয় লিগালি, কোনো উপায় নাই। কারণ যে মৌলিক বিষয়গুলো আছে সেখানে গণভোটের মাধ্যমেই পরিবর্তন করতে হবে। গণভোট ছাড়া ফিউচারে, ভবিষ্যতে কোনো মৌলিক বিষয়, সংবিধানের মৌলিক বিষয়কে পরিবর্তন করা যাবে না। তো আওয়ামী লীগ এসে এটা করতে পারবে না। ওই যে 2/3 আসন পেল আর সংবিধানের মৌলিক বিষয় পরিবর্তন করলো, ওই দিন শেষ। এখন যদি কেউ 300 আসনের মধ্যে 200 আসনও পায়, তাহলেও সংবিধানের মৌলিক বিষয়ে পরিবর্তন করতে হলে, সংশোধন করতে হলে, বাতিল করতে হলে আপনাকে গণভোটে যাওয়া লাগবে। এটা এত সহজ না। সো উনি আমাদেরকে যে বিভিন্ন জুজুর ভয় দেখাচ্ছেন, এটা আসলে কোনোটা বাস্তব উদাহরণ না। তো এইটা যদি তারা করতে চায়, তাহলে ফার্স্ট যে জিনিসটা করবে, 1 সেকেন্ডের মধ্যে জুলাই সনদ অবৈধ ঘোষণা করে যা ইচ্ছা তাই তারা করতে পারবে। পারবে না, পারবে না, এটা সংবিধানের মৌলিক বিষয় হবে, এটা পারবে না, এটা গণভোট ছাড়া পারবে না। সো জুলাই সনদের কারণে আওয়ামী লীগ আসতে পারবে না, এটার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে, সম্পর্ক আছে। আরো বলা হচ্ছে, আপনার যে 2বার প্রাইম মিনিস্টার হলে সামহাও মানে স্বৈরাচার থেকে আসবে না, লাইক যেমন রাশিয়ার ক্ষেত্রে আছে। রাশিয়ার মানে একটা প্রাইম মিনিস্টার 2বার হতে পারে না, যতটুকু আমার জানা। তো এটা কি পুতিনকে প্রিভেন্ট করেছে, যে 40 বছর ক্ষমতায় থাকার থেকে প্রিভেন্ট করেছে? করে নাই। কারণ ওখানে তো গণভোট নেই। কিন্তু জুলাই সনদ পাশ হলে, যেই সনদের বিপক্ষে উনি অবস্থান নিচ্ছেন, উনি না ভোট দিবেন প্রচারণা করছেন, এই জুলাই সনদ পাশ হলে গণভোট ছাড়া কোনো উপায় নেই। সংবিধানের মৌলিক বিষয়ে পরিবর্তন করতে হলে, বাতিল করতে হলে আপনাকে গণভোটে যাওয়া লাগবে। মানে উনি কি সনদটা পড়েননি, একবারও পড়েননি, বা এই বিষয়ে কোনো আলোচনা টকশো দেখেননি? সো এগুলি মূলাধার না, এগুলা তাদের এজেন্ডা না, তাদের 40 বছর ক্ষমতায় থাকার থেকে প্রিভেন্ট করেছে, করে নাই। সো এগুলি মূলাধার না। ভাই এগুলো মূল, উনি কি বলেন, মূলাধারা না কি বললেন? প্রিভেন্ট করেছে, যে 40 বছর ক্ষমতায় থাকার থেকে প্রিভেন্ট করেছে, করে নাই। সো এগুলি মূলাধার না, এগুলা তাদের এজেন্ডা না, তাদের এজেন্ডা হচ্ছে এসব। এগুলা কি মানে উনি বললেন যে এগুলা মূলাধারণ নাকি কি বললেন, জানি না।